হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। সেই মুহূর্তে পাশে থাকা সমস্ত গার্ড ঈশার মাথায় বন্দুক তাক করে ধরে। চারপাশ থমথমে। ঈশার হাতে এখনো রক্তমাখা ফুলদানি। নিকোর কপাল থেকে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রক্ত। গার্ডরা এক ঝাঁকে ঘিরে ধরেছে ঈশাকে, সবার হাতে অস্ত্র। ঈশার হৃদস্পন্দন যেন মুহূর্তেই থেমে যায়। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে নিঃশব্দে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেবে নেয় সে এই বুঝি তার শেষ মুহূর্ত, যে কোনো সময় গুলি চলবে। হাত থেকে পড়ে যায় ফুলদানিটা। ঈশায় প্রস্তুতি নিয়ে নেয় নিজের মৃত্যুর। ঠিক তখনই থামো। নিকোর গর্জনে থমকে যায় গার্ডরা। রক্তে ভেজা হাত উপরে তুলে গম্ভীর গলায় নির্দেশ দেয় নিকো, কেউ গুলি চালাবে না, বন্দুক নামাও। সবাই ধীরে ধীরে অস্ত্র নিচে নামিয়ে নেয়। ঈশার চোখ খুলে তাকিয়ে দেখে চারপাশে ভয়ের তো দৃষ্টি, রক্ত। থরথর করে কাঁপছে তার শরীর। ইসাবেলা ছুটে এসে নিকোর পাশে বসে পড়ে। তার কপালে হাত রেখে কাপা গলায় বলে, নিকো, মারিয়া, ফার্স্ট এড বক্স আনো এক্ষুনি। মারিয়া এলেনা তৎক্ষণাৎ দৌড়ে চলে যায়। ঠিক তখনই বাহিরে পরপর গাড়ি থামার শব্দ হয়। বহুতলের মাঝে দম্ভে ভরা ভয়ের ছায়া নামে মুহূর্তে। জুতোর শব্দ, ভারী পদচারণা। প্যালেসের মেঝেতে থুনি তুলে ঢুকে পড়ে কয়েকজন। রাজবীর আলভারেজ, সাদা শার্টের হাতা গোটানো, চোখে কালো সানগ্লাস। তার চারপাশ দিয়ে ঢুকে পড়ে আরও কয়েকজন সশস্ত্র পুরুষ। বীর এক পলকেই বিশাল ড্রয়িং রুমের চিত্রটা বোঝা নেয়। আশেপাশে গার্ডরা, মাঝখানে রক্তাক্ত নিকো। কাঁদতে থাকা ঈশা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে একপাশে। বীরের চোখ আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে নিকোর কাছে। দাঁত চেপে বলে, কি হয়েছে নিকো? এই অবস্থা কেন? এটা কিভাবে হলো? চিৎকার করে বলে বীর। দ্রুত ডাক্তার ডাকো। নিকো কিছু বলতে যাবে তার আগেই ইসাবেলা চিৎকার করে ওঠে, এই মেয়েটা করেছে, এই মেয়েটা। তুমি যাকে এখানে রেখেছো সে আমাদের জানে মেরে ফেলার চেষ্টা করছে। ওই এই অবস্থা করেছে নিকো। ইসাবেলার কথা শুনে বীর স্তব্ধ হয়ে যায়। ঈশা করেছে এমন? বীরের মাথা গরম হয়ে ওঠে। তার দৃষ্টি লাল হয়ে যায়। এই মেয়ের এত সাহস কি করে হলো? শরীর কাঁপছে রাগে বীরের। বীর ঘুরে দাঁড়ায় ঈশার দিকে। তার চোখে তখন আগুন। নিকো ডাকে তাকে থামানোর উদ্দেশ্যে, বীর। এই মেয়েটাকে বীরের জন্য কি সেটা সে একটু হলেও আন্দাজ করেছে এই কয়দিনে। বীর রাগের মাথায় কিছু একটা করে পরে এটা নিয়ে সাফার করবে, এটা নিকো চায় না। তার কাছে সবকিছুর আগে বীর। কিন্তু রক্তচক্ষু যেন ছিঁড়ে ফেলবে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। বীর দ্রুত ঈশার দিকে এগিয়ে ওর চুল মুঠো করে ধরে, ঝাটকা মেরে টেনে আনে নিজের সামনে। ঈশা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তুই করেছিস এইসব? তুই করেছিস? তোর এত বড় কলিজা? কোন দিন হলো? এত সাহস কই থেকে পেলি? জানের ভয় নেই তোর? দেখিসনি তোর বোনের পরিণতি? নাকি চাস তোর পুরো গোষ্ঠীর এই পরিণতি হোক? তুই আমার রাজ্যে আমার লোকের রক্ত ছড়াস? আমার? বলতে বলতেই বীর ঠাস করে থাপ্পড় বসায় ঈশার বাম গালে। তীব্র থাপ্পড়ে ঈশা নড়ে ওঠে। কান গরম হয়ে যায় তার। বীর আবারও শরীরের সর্বশক্তি দিয়ে অপর গালে থাপ্পড় বসায়। ঈশার মাথা দুলে ওঠে, ঠোঁট ফেটে রক্ত পড়ে, কেঁদে ওঠে ফুপিয়ে। পরপর আবারও থাপ্পড় বসায় ঈশার গালে বীর। 3 নাম্বার থাপ্পড়ের সময় ঈশা পড়ে যায় মেঝেতে। বীরের চোখে তখন আগুন, শুধু হিংস্রতা। নিকো পিছন থেকে আবারও বলে, বীর, ইটস ওকে, আমি ঠিক আছি। দেখো, ওর বোন আমার জন্য মারা গেছে। ও আমার উপর রাগ থাকাটা স্বাভাবিক। তুমি শান্ত হও। কিন্তু বীর শুনছে না। এই নিকো একদিন তার প্রাণ বাঁচিয়েছে। তার আপন বলতে যদি কেউ থাকে সেটা একমাত্র সে। সব সময় সব কিছু থেকে তাকে সুরক্ষা দিয়ে এসেছে বীর। আর আজ তার বাড়িতেই তার সাথে এরকম কিছু হলো। তার ভিতরে আগুন জ্বলছে। বীর তাকায় ঈশার দিকে। নিচে বসে আছে, ঠোঁট কাঁপছে, গাল লাল হয়ে ফুলে গেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত। বীরের মাথায় রক্ত উঠেছে। এটা ভেবেই এই মেয়েটা তার সাথে বিদ্রোহ করেছে। এত সাহস! এই মেয়েকে সে যত হাতের মুঠোয় আনতে চাচ্ছে
দিন দিন তার উগ্রতা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে, আর সেটা বীর কখনোই মেনে নেবে না। তাকে ভাঙতে হবে, ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, সেটাই তার মাথায় ঘুরছে এখন। বীরের চোখ দুটো তীব্র আগুনে জ্বলছে, সেটা কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ আনতে পারছে না। কোমরের নিচ থেকে বন্দুকটা বের করে ঈশার দিকে তাক করে ধরে, চোখে রক্তিম উন্মুক্ততা। তবুও সে ট্রিগারে চাপ দেয় না। মন মস্তিষ্কের লড়াইয়ের মধ্যে সে চাপা পড়েছে। তার রাজ্যে ভুলের ক্ষমা নেই, কিন্তু এই মেয়েটা থাকবে না, এই মেয়েটা মরে যাবে, সে এই জিনিসটা কিছুতেই নিতে পারছে না। এক মুহূর্তের ভেতরেই বীর অস্ত্রটা ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। তারপর ঘূর্ণির মতো ফিরে এসে ঘরের সবকিছু একে একে গুঁড়িয়ে দিতে শুরু করে। দেওয়ালে ফুলদানি, কাচের বোতল, পাশে রাখা কাঠের চেয়ার, যা সামনে আসছে তাই ভেঙে ফেলছে। এসবের মাঝে বীরের হাত কেটে রক্ত পড়ে। বস, থামুন। ডিয়েগোর কণ্ঠে চাপা আতঙ্ক। সে সামনে এসে দাঁড়াতে চাইলেও সাহস পাচ্ছে না। বীরের চোখে এখন একটাই জিনিস, ধ্বংস। ঈশা নিঃশব্দে কাঁদছে। গালের জ্বালা, শরীরে কষ্ট, সব ছাপিয়ে তার মনে এখন শুধু ভয়। তবে তার কান্না যেন আরো বেশি আগুন ছড়ায় বীরের মধ্যে। হঠাৎ সে দানবের মতো তেড়ে এসে ঈশার চুল মুঠো করে ধরে তাকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। এক প্রচণ্ড ধাক্কায় তার মাথা দেওয়ালের থেকে ঝাঁকুনি খায়। মাথা বেয়ে তরল রক্ত গলিয়ে পড়ে। ঈশার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে। পায়ের ভার হারিয়ে সে মাটিতে পড়ে যেতে নিবে, বীর আবারও এসে তার গলা চেপে ধরে। এতটা শক্ত করে হাতের বাঁধন। ঈশা হাত ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু বীরের হাত ছোটানোর সাধ্যই তার নেই। ঈশার চোখ উল্টে যাচ্ছে বীরের হাতের চাপে, দম বন্ধ হয়ে আসছে, কাশছে কষ্টে, ছটফট করছে। তার শরীর নিস্তেজ হয়ে আসছে। নড়াচড়া যখন কমে আসছে ঠিক তখনই, বীর, এমন কিছু করো না যেটার জন্য তোমার পরবর্তীতে আফসোস করতে হয়। তখন কিন্তু কিছু করার থাকবে না, এটা মনে রেখো। তোমার সব ক্ষমতাও তখন আর কাজে আসবে না। নিকর কথায় বীরের হুঁশ ফিরে আসে। বীরের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধার ঝলক খেলে যায়। সে ঈশার গলা ছেড়ে দেয়। ঈশা মাটিতে লুটিয়ে পড়ে। দম ফুরিয়ে আসছে তার, কাশতেও কষ্ট হচ্ছে। মুখে কপালে রক্ত তাকে বিধ্বস্ত লাগছে। হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। মারিয়া এলেনা এগিয়ে আসে। সে এই নির্মম অত্যাচার আর সহ্য করতে পারছে না, কিন্তু সে অপারগ। বীরের রাগ কমার নাম নেই। সে যে ঠিক কতটা হিংস্র তার সাক্ষী হলো আজ ঈশায়া। এত সহজে সে এই মেয়েকে ছেড়েও দিবে না। এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে আর কখনো এরকম কিছু মাথায় আনার দুঃসাহস না করে। বীর বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাটিতে পড়ে থাকা ঈশাকে টেনে হিঁচড়ে তুলে নেয়। টানতে টানতে তাকে স্টোর রুমের সামনে নিয়ে আসে। ঈশা নিভু নিভু চোখের দিকে তাকিয়ে বলে, সাহস না, সাহস। তোমার ঠিক কত সাহস আছে সেটা আজকে আমি দেখব। বলতে বলতে ঈশার গলা থেকে ওড়নাটা টান মেরে নিয়ে নেয়। তারপর ঈশার হাত দুটো টেনে ধরে ওড়না দিয়ে পিছন থেকে হাত দুটো বেঁধে ফেলে। এত শক্ত করে বাঁধা যে ঈশা হাতটা নাড়তে অবধি পারছে না। এক গার্ডকে ডাক দিয়ে তার কাছ থেকে দড়ি নেয়। এরপর ঈশার পা দুটো একত্রে বেঁধে ফেলে। বাঁধা শেষ হলে ধাক্কা মেরে ঈশাকে ফেলে দেয় স্টোর রুমের ভেতরে। পড়ে যাওয়ার সময় ঈশার শরীর বাঁদিকে জোরে ধাক্কা খায়। এক সাইডে পড়ায় ঈশার বাম হাতটা প্রচুর ব্যথা পায়। আহ, আল্লাহ! এতক্ষণ নীরবে কান্না করে মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে আসে এক নির্মম আর্তনাদ। হাতে প্রচুর আঘাত পায় সে, কিন্তু তার এই কান্না, ব্যথা, মিনতি কিছুই পৌঁছায় না বীরের কানে। সে তখন প্রতিশোধে উন্মাদ। বক্সগুলো নিয়ে আয়। বীর গর্জে ওঠে। দুজন গার্ড আসে কয়েকটা কালো বক্স নিয়ে। বক্স খুলতেই পোকামাকড় বেরিয়ে আসে সেখান থেকে। মিলিপিক, জুনবাগ, চিকাতানা পিঁপড়া, ঘাসফড়িং সবই ছেড়ে দেওয়া হয় রুমে। এরা ক্ষতিকারক না, তবে ভয়ানক দেখতে, আর ঈশা এগুলো ভয় পায় খুব। ঈশা পোকাগুলো দেখে আটকে ওঠে। সে মাথা নাড়ায়, দয়া ভিক্ষা চায় চোখে। তার মুখে কোনো কথা নেই, বাকশূন্য হয়ে পড়েছে সে। কিন্তু তার চোখে চিৎকার করছে,
বীর দাঁড়িয়ে দেখে তার ঠোঁটে এক নির্মম বাঁকা হাসি। বোনের মতো তেজ দেখাচ্ছিস না, এবার দেখ তুই কার সাথে খেলতে এসেছিস। বলে লাইটটা অফ করে দেয়। সে দরজা বন্ধ করে দেয়। ঈশা কেঁদে কেঁদে চিৎকার করে ওঠে, মা, মা, মা। তার কণ্ঠে অসহায়তা, বুক ভাঙা আর্তনাদ। আল্লাহ! পোকাগুলো তার হাতের উপর হাঁটছে, কাঁধে উঠে যাচ্ছে। এক একটা ঠান্ডা ছোঁয়ায় তার আত্মা কেঁপে উঠছে। সে পেছনে সরতে চাইছে, কিন্তু বাঁধা শরীরের নড়ার শক্তি নেই। যেই সাইডে পড়ছে সেই হাতটা অবশ হয়ে গেছে। রুমের বাইরে বীর শোনে ঈশার চিৎকার। মারিয়া এলেনাকে চোখের ইশারায় বলে যায় দরজা যেন না খোলে। রুমের ভিতর তখনও চলছে কান্না, আর একটু পর পর ভেসে আসছে চিৎকার। মারিয়া এলেনাও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে ঈশার এই কষ্ট হাহাকার দেখে। দড়িতে বাঁধা শরীরটা চিত হয়ে পড়ে আছে ঠান্ডা মেঝেতে। পিঠে ব্যথা, ঘাড়ে টান লাগছে। বাঁ হাতের ব্যথায় তার শরীর অবশ হয়ে আসছে। চোখের সামনে অস্পষ্টভাবে ঘুরে বেড়াচ্ছে ঘাসফড়িং আর পিঁপড়ের দল। একটা মিলিবিট তার কাঁধ বেয়ে ঘাড়ে ওঠে। ঈশা ভয়ে জমে যাচ্ছে, চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা শুকিয়ে কাঠ। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কণ্ঠস্বর কেবল ফিসফিস করে ওঠে, দয়া করো, কেউ আছো? গলার আওয়াজও কমে আসছে, কিন্তু কেউ নেই তার ডাক শোনার মতো। পোকাগুলো বারবার তার শরীরে উঠছে। ঈশা দূরে সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাত পায়ের শক্ত বাঁধনের কারণে এক চুলও নড়তে পারছে না। ব্যথা, ভয়, শ্বাসকষ্ট, কাঁপুনি সবকিছু মিলে শরীরটা শূন্য হয়ে পড়েছে। চোখে ঝাপসা হয়ে আসছে, মাথা এক পাশে হেলে পড়ে। শেষ মুহূর্তে মায়ের মুখটা চোখের সামনে ভাসে। তারপর আর কিছু না, অন্ধকার পুরোপুরি। নিকোর রুমে বসে আছে ভিড়। ডাক্তার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, সামান্য কেটেছে, কিন্তু তাতে নিকোর ভাবনায় কোনো আঁচ নেই। ঠিক আছে এখন? ভিড় গম্ভীর গলায় বলে। চিল ব্রো, আমি একদম ঠিক আছি। নিকো মাথা নাড়ায়, ঠোঁটে হালকা বিরক্তি। ভাই, সামান্য একটা ব্যাপারে এত রিয়েক্ট করার মানে হয়? ওকে তুমি এমনিতেই মারতে পারবে না। তোমার ভেতরে তো আগুন, কিন্তু তোমার মনে। এই মেয়ে দিন দিন তোমার দুর্বলতা হয়ে যাচ্ছে। দেখো সামনে নাও আবার আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। বীর কিছু বলে না, চোখে এক ধরনের ফাঁকা ঠান্ডা রাগ। সে নিঃশব্দে উঠে দাঁড়ায়, রেস্ট নিয়ে, এটুকু বলে রুম থেকে বেরিয়ে যায়। ঘন্টা দুয়েক পর মারিয়া এলেনা দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। ভেতর থেকে কোনো শব্দ নেই অনেকক্ষণ। কান পেতে দাঁড়িয়েও সে কিছু শুনতে পায় না। সে গার্ডদের চোখে তাকায়, কিন্তু কিছু করার সাহস কারো নেই। তখনই বীরের ফোন আসে। মারিয়া তড়িঘড়ি করে রিসিভ করে, বস। কিন্তু কিছু বলার আগে বীরের গলা, দরজা খুলে দাও আর ডাক্তার ডাকো। কোনো সমস্যা হলে ইনফেকশন যেন না হয়, সব কিছু চেক করতে বলো। মারিয়া অবাক হয়, এই মানুষটাই কি কিছুক্ষণ আগেও তাকে মেরে ফেলেছিল এক প্রকার, পোকা ভরা ঘরে ফেলে রেখে গিয়েছিল। আর এই মানুষটাই এখন। বীর ফোন রেখে দেয়। মারিয়া আর সময় নষ্ট না করে গার্ডদের ইশারা দেয়। দরজা খুলতেই এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয় সবাই। ঈশা মেঝেতে পড়ে আছে, এক কোণে নিশ্চল, নিস্পন্দন। তার শরীরে পোকাগুলো ঘুরছে, গালে লাল হয়ে ফুলে দাগ, পায়ে রক্ত লেগে আছে, মুখ সাদা ফ্যাকাশে। মারিয়া দৌড়ে এগিয়ে যায়। তাকে ছুঁতেই বোঝা যায় সে জ্ঞান হারিয়েছে। গার্ডরা এসে খুব সাবধানে ঈশাকে নিয়ে যায় রুমে। মারিয়া এলেনা নিজে ঈশাকে ফ্রেশ করিয়ে দেয়, মাথা মুছিয়ে দেয়। ডাক্তার এসে চেক আপ করে। শরীরের বেশ কিছু জায়গায় অ্যালার্জি ও ইনফেকশনের মতো প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে বাম হাতের অবস্থাটা খারাপ। মারিয়ার চোখে চোখ রাখে, কি হয়েছে হাতটাতে? ডাক্তার গম্ভীর গলায় বলে, মনে হচ্ছে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে রেডিয়াস বোনে স্পেন হয়েছে। এটা হাড় ভাঙা না হলেও খুবই যন্ত্রণাদায়ক। চোটের জায়গায় ব্লাড সার্কুলেশন ব্যাহত। একটি ব্যান্ডেজ সাপোর্টেড স্প্রিন্ট তার হাতে লাগানো হয়। ডাবল শক প্যাড আর অ্যান্টিসেপটিক জেল দিয়ে ব্যথা নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যথার ইঞ্জেকশন দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে ডাক্তার আরও কিছু মেডিসিন আর মলম দিয়ে চলে যান। রুমে নিস্তব্ধতা। ঈশা এখনও জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে। তার মুখে এখনও আতঙ্কের ছাপ, শরীরটা কাঁপছে, ভেতরের দহন যেন এখনও ঠান্ডা হয়নি। ভয় কি এমন হয়? মানুষ কি এরকম ভেঙে যায়? চতুর্দিকে নিস্তব্ধতা। মেক্সিকোর সেই বিশাল প্রাসাদের নির্জন রুমে কেবল স্যালাইনের ফোঁটা টুকটুক করে শব্দ হচ্ছে। ঈশা ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে অশান্তির ছাপ, কপাল ভেজা, ভ্রু কুঁচকে আছে, মুখের কোণে কান্নার রেখা। হঠাৎ এক সময় তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, যেন সে কোনো এক অজানা যন্ত্রণার ভেতরে ঢুকে যাচ্ছে। তারপর আলো ঝাপসা হয়ে আসে, কুয়াশা, সবকিছু সাদা, নিস্তব্ধ। তারপর সেই কুয়াশার মধ্য থেকে কেউ হেঁটে আসে, একটা চেনা কণ্ঠ, ইসু। ঈশা ধীরে ধীরে মুখ তোলে, অবাক কণ্ঠে বলে, আপু। সামনে দাঁড়িয়ে সাফা, একটা সাদা পোশাক পরে আছে, চুল খোলা, মুখে প্রশান্তি, তার চোখে মায়া। ঈশার চোখ ছলছল করে ওঠে। সে এগিয়ে যেতে চায়, কিন্তু পা নড়ে না। তুমি তুমি এসেছো? আমি তো তোমাকে হারিয়ে ফেলেছি। সাফা হেসে ফেলে, একটা হালকা মায়াবী হাসি। হ্যাঁ, আমি এসেছি ঈশো, তোর জন্যই আসা আমার। সাফা এগিয়ে এসে ঈশার মাথায় হাত রাখে। আজ তুই যা করেছিস আমি খুব খুশি হয়েছি। তুই ভয় পাস না ঈশো। এই ভয়, এই অন্যায়, এই নীরবতা সব ভেঙে দে। ঈশা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সাফার দিকে। তারপর ধীরে ধীরে বলে, আপু, আমার খুব ভয় লাগে। ওরা অনেক শক্তিশালী, আমি তো একা। সাফার চোখে তখন তীব্র একটা আগুন জ্বলে ওঠে। অন্যায় যে করে আর যে সয়, তারা দুজনেই সমান অপরাধী। ইস্যু, তুই প্রতিবাদ করবি, ধ্বংস করে দে ওদের। ওদের ধ্বংস যেন তোর হাতে হয়। তুই পারবি, তোকে পারতেই হবে। তারপর ফিরে আয়। বাড়িতে সবাই তোকে ভীষণভাবে মিস করছে। তোর জায়গায় তোকে নিয়েই পূর্ণ। আমি নেই, তুই আছিস, তুই সব সামলে নিস। তার কণ্ঠ ভার হয়ে আসে। আদ্রিয়ানকে দেখিস, ওকে বলিস আমি তাকে খুব ভালোবাসি। আমার বাবা মাকে দেখিস, আমার জন্য কাঁদিস না ইস্যু, আমি শান্তিতে আছি। তুই বাঁচ, বুক ফুলিয়ে বাঁচ, প্রতিবাদ করে বাঁচ। সাফা ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে। আপু, না। ঈশা কাঁদতে কাঁদতে তার দিকে হাত বাড়ায়। যেও না, প্লিজ যেও না, আমি এখানে একা। কিন্তু সাফা চলে যায়, আলো কুয়াশার ভেতরে হারিয়ে যায়। আপু। ঈশা হঠাৎ করে ঘেমে নিয়ে চিৎকার করে উঠে বসে। আপু যেও না, প্লিজ না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। মারিয়া এলেনা দৌড়ে আসে, চোখে মুখে ভয়। সে ছুটে এসে ঈশার কাঁধে হাত রাখে। শান্ত হন ম্যাম, প্লিজ। ঈশা ঘেমে একেবারে ভিজে গেছে, কাঁপছে তার শরীর, চোখে পানি, ঠোঁট কাঁপছে। কিন্তু সে কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে সামনে ফাঁকা চোখে। তার চোখে কেবল সাফার হাসি, তার কণ্ঠ, তার কথা ঘুরছে। তুই প্রতিবাদ কর ইস্যু, না হয় হারিয়ে যাবে চিরদিনের মতো। ঈশার চোখ বন্ধ করে নেয়। মারিয়া এলেনা তাকে আবার আস্তে আস্তে শুইয়ে দেয়। বাংলাদেশ। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। বাইরের আকাশে মেঘ, একটু পরেই বৃষ্টি হবে হয়তো। সাইমা রহমান খিচুড়ি রান্না করেছেন, আরেক চুলায় গরুর মাংস। তার মেয়ের সব থেকে পছন্দের খাবার। চোখের জল মুছছেন আর কাজ করছেন। এখন এটা তার অভ্যাস হয়ে গেছে। কত মাস দেখেন না মেয়েটাকে। এই তো কয়দিন পর তার জন্মদিন। মেয়েটা আর নেই, ভাবতেই বুকটা হুহু করে ওঠে। কিভাবে কি হয়ে গেল? আদ্রিয়ান অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকেছে। সামনে খোলা ল্যাপটপ, চোখে ক্লান্তি, কিন্তু কপালে গম্ভীর্য। স্ক্রিনে আলোয় মুখের রেখাগুলো আরও কঠোর লাগছে। এই কাজের মধ্যেই থাকে সে সারাটাক্ষণ, অফিসেও বাসায়ও। অবশ্য অল্প কয়েকদিন অনেক নাম করেছে সে। দুই ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বড় করে তোলার জন্য। আর এখন আবির অসুস্থ, সব কিছু আদ্রিয়ানের দেখতে হচ্ছে।
এজন্য তার উপর চাপ বেশি। আদ্রিয়ান ল্যাপটপে কি হিসাব নিকাশ করছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আদ্রিয়ান থামে না, চোখ সরায় না স্ক্রিন থেকে। ভেতরে আসো। কণ্ঠটা বরাবরের মতোই ঠান্ডা, কড়া। দরজা খুলে রাহি ভেতরে ঢোকে। হাতে একটা ট্রে, তাতে ধোয়া উঠতে থাকা কফির কাপ। তার চলার ভঙ্গি শান্ত, কিন্তু চোখে ধুকধুকানি। সে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তার দৃষ্টি আদ্রিয়ানের উপর। আদ্রিয়ানকে পর্যবেক্ষণ করছে সে। আদ্রিয়ান স্ক্রিনে চোখ রেখে কয়েক সেকেন্ড আরামে কাজ চালিয়ে যায়, কিন্তু পরিবেশের নীরবতায় হালকা চাপটাও তার চোখে এড়ায় না। সে একটু বিরক্ত গলায় বলে, কে? চোখ তুলে সামনে তাকে অবাক হয়ে যায়। রাহি দাঁড়িয়ে, পুরো সাফার গেটআপে, চুলের স্টাইল, গায়ের পোশাক, এমনকি চোখের কাজলটাও। না, এ সাফা নয়, সাফা নেই। মনে মনে আওড়ায় আদ্রিয়ান। তবু আদ্রিয়ানের চোখে হঠাৎ রক্ত উঠে বসে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, চোয়াল শক্ত করে বলে, তুই এখানে কি করছিস? প্রায় চিৎকার করে বলে। রাহি কাঁপা কাঁপা হাতে কাপটা সামনে বাড়িয়ে দেয়। তোমার কফি। আমি কি কফি চেয়েছিলাম? গলা নামিয়ে শীতলভাবে বলে আদ্রিয়ান, তার চোখে বিদ্ধ করা ক্ষোভ। আর তোকে কে বলেছে আমার রুমে আসতে? রাহির মুখটা ছোট হয়ে যায়, চোখ নামিয়ে নেয়। হৃৎপিণ্ড কাঁপছে তার এই অপমানে। এই কণ্ঠ, এই অবজ্ঞা, এই মানুষটার কাছ থেকে সে নিতে পারে না। রাহির চোখ ভিজে আসে। সে কাপটা টেবিলে রেখে চুপচাপ ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের গলা আবার উঠে আসে পেছন থেকে। আর একটা কথা, এইরকম ড্রেস আপ করবি না। তুই যার মতো হওয়ার চেষ্টা করছিস তার মতো হতে পারবি না কখনো। উল্টো নিজেকে হারিয়ে ফেলবি। তোর বয়স কম, কিন্তু এটা যত সহজে বুঝে ফেলবি তোর জন্যই ভালো। শব্দগুলো ধারালো ছুরির মতো আঘাত করে রাহির আত্মায়। সে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, মাথা নিচু করে। তার চোখ পেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু বলার ভাষা নেই তার। সে বেরিয়ে যায় চুপচাপ। ট্রে কাপটা ঠান্ডা হয়ে পড়ে থাকে, আর ল্যাপটপ স্ক্রিনে ঝাপসা হয়ে আসে লেখাগুলো। আদ্রিয়ান এক মুহূর্তে চেয়ারটা মুঠোয় চেপে ধরে। তার বুকের ভেতর হঠাৎ অসহ্য একটা ধাক্কা। সে জানে এই মেয়েটা আজ কিছু চাইতে আসেনি, শুধু একটু সান্নিধ্য, একটু প্রশ্রয় আর একটু সাহস নিয়ে এসেছিল। কিন্তু তার হৃদয়ে যে জায়গা একমাত্র সাফা ছিল, সেখানে অন্য কাউকে দেখলেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তবুও সে জানে রাহি যা করছে তা ভালোবাসা থেকে, কিন্তু তার মুখে তা প্রকাশ অবকাশ নেই। সাফার মৃত্যুর পর তার ভেতরে মানুষটা মরে গেছে, শুধু একটা দহন আর অভিমান ঘিরে রেখেছে তাকে। রাহি কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে, আর আদ্রিয়ান পিছন ফিরে জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর সেই ভেজা বাতাসে তার নিঃশব্দ যন্ত্রণা ঘুরে বেড়ায়। গভীর রাত, পুরো প্রাসাদ নিস্তব্ধ, শুধু দূরের কোথাও মৃত ডাক আর পাহারাদারের বুটের আওয়াজ। রাজবীর আলভারেজ গাড়ি থেকে নেমে ধীর পায়ে এগিয়ে আসে, সঙ্গে নেই কোনো দেহরক্ষী। তবু পথে দুইজনের পাশে দাঁড়িয়ে থাকা গার্ড ও স্টাফরা অটোমেটিক সম্মান প্রদর্শন করে মাথা নিচু করে। তার উপস্থিতি যথেষ্টই ছিল ভয় জাগাতে। কালো শার্টের উপর কালচে নীল কোট, চোখে সেই নির্লিপ্ত অথচ আগুন ভরা দৃষ্টি। যার সামনে দাঁড়িয়ে কথা বলাও যেন সাহসের পরীক্ষা। বীর যখন রুমের সামনে পৌঁছায়, রুমের ভিতরে থাকা সবাই একে একে বেরিয়ে আসে। নার্সরাও চুপচাপ বেরিয়ে আসে, শুধু মারিয়া এলেনা থাকে। রুমে তখন হালকা আলো। আকাশ থেকে এক ফোঁটা চাদরে আলো এসে জানালা ছুঁয়ে পড়ে বিছানার কোণে। বিছানার পড়ে থাকা মেয়েটার মুখে একেবারে নিষ্প্রাণ। এত সুন্দর মুখ, অথচ এত নিঃস্ব, ফ্যাকাশে, নিঃশব্দ যন্ত্রণার ঠোঁট কাঁপে না তার। ইশা রহমান, সেই মেয়েটি যার হাসি একসময় গাঢ় রোদ্দুরের মতো ছিল, আজ তার ঠোঁট ফুলে কালচে। কপালে ব্যান্ডেজ, ডান হাতে মোটা ক্যানোলা, আর বাম হাতে প্লাস্টারের মতো করে মুড়ানো ব্যান্ডেজ। গলার নিচ থেকে হাত পর্যন্ত জায়গায় জায়গায় লাল আঘাতের চিহ্ন, যেন সেটা শরীর নয়, ক্ষতগুলোর মানচিত্র হয়ে উঠেছে। বীর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে না আছে অনুতাপ, না কোনো দয়া,
শুধু একরকম ঘনীভূত নীরবতা। বীর মারিয়া এলেনাকে উদ্দেশ্য করে বলে, হাতে কি হয়েছে ওর? রাগ নয়, তার গলায় ছিল নির্লিপ্ত প্রশ্ন। মারিয়া এলেনা একটু থেমে বলে, তখন নিচে পড়ে হাতে ব্যথা পেয়েছেন। বীর কিছু বলে না, সে হাত বাড়িয়ে মেডিকেল রিপোর্টগুলো নেয়। তীক্ষ্ণ চোখে একবার পুরো রিপোর্ট স্ক্যান করে নেয় সে। হাতের এক্স-রেতে ছোট ফ্র্যাকচার, ব্যান্ডেজ খুলতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ লাগবে। সব পরে সে ধীরে মাথা হেলে বলে, ঠিক আছে। এলেনা বেরিয়ে যায়। বীর এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ায়। একবার দেখে ঈশার মুখ, চোখ বন্ধ, কিন্তু মুখটা এত নিস্তেজ যে মনে হয় কোনো প্রাণ নেই। তার শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে ওঠানামা করে। বীর তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে। না দয়া, না ঘৃণা, আর না ভালোবাসা। কি আছে ওর জন্য বীর জানে না, শুধু এটা জানে ওর জায়গা আজ অন্য কেউ হলে এতক্ষণ বেঁচে থাকতো না, মাটির সাথে মিশিয়ে দিত। কিন্তু চেয়ে ওকে মারতে পারেনি বীর, আর পারবেও না। এটা বুঝে গেছে বীর। এই মেয়েকে তার লাগবে, সে শুধু এটাই জানে। আঘাত করবে, আবার সারিয়েও তুলবে, কিন্তু হারাতে দিবে না। এই মানুষটার ভেতরে কিচ্ছু অনুভব করে না, না অনুশোচনা, না অপরাধ বোধ, আর না ভালোবাসা। বীর আর দাঁড়ায় না, ওখানে নিজের কোট খুলে সোফার উপর রাখে। একবার ঘরের চারদিকে তাকায়, সবকিছু নিখুঁত। তারপর জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ভেতর থেকে শাওয়ারের শব্দ আসে। লম্বা সময় ধরে চলতে থাকে সেই পানি পড়ার শব্দ। শরীরে রক্তের দাগ ভালোভাবে ধুয়ে গেছে। শুধু কাজে একটু গাফিলতি হওয়ার কারণে ওই কাজে দায়িত্বরত তার 5 জন লোককে মেরে ফেলেছে সে। তার কাছে কোনো সেকেন্ডের চান্স নেই। ভুল মানেই মৃত্যু। অনেকক্ষণ পর বীর বেরিয়ে আসে। গায়ে সাদাটে ধূসর হাফ সিল্কের টি শার্ট আর ট্রাউজার, চুল পেছনে ব্রাশ করা, ঘাড়ের কাছে কিছুটা ভিজে। তার শরীরের গঠন আর চোখ জ্বলে ওঠা ব্যক্তিত্ব, যেখানে মানুষকে স্তব্ধ করে দেয়। সবাই তার উপস্থিতিতে কেঁপে ওঠে ভয়ে। সবার কাছে আতঙ্কের আরেক নাম দ্য মাফিয়া বস, কিং অফ শ্যাডো, বীর, রাজবীর আলভারেজ। বীর ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় এক পাশে একদম চুপচাপ শুয়ে পড়ে। কোনো শব্দ নেই, কোনো ছোঁয়া নেই, কোনো কথা নেই। শুধু এক বিছানায় দুজন, একজন ঠান্ডা আগুন, আরেকজন ভেঙে পড়া ছায়া। রুমে নিস্তব্ধতা নেমে আসে। বীর চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু ঘুম আসে না। তার ভেতরে যেন অদ্ভুত এক আগুন জ্বলছে। সারা শরীর ছড়িয়ে থাকা ব্যথা আর চাপা কিছু একটা ভারে ধীরে ধীরে ঘুমের ঘোর কেটে যায় ঈশার। চোখ মেলে তাকাতেই তার নিঃশ্বাস আটকে আসে হাতের ব্যথায়। হাত নাড়ানোর সাথে সাথে ব্যথাটা জেঁকে ধরেছে। ঘুম ঘুম চোখে দেখে ঈশা, ওই লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। বুকে মুখ গুজে এক হাতে তার কোমর জড়িয়ে রেখেছে, অন্য হাত তার পেটে। পা দিয়ে ঈশার পা জড়িয়ে যেন তাকে নিজের কোলবালিশ বানিয়ে নিয়েছে। একটা অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। অপমান আর অজানা ভয় তার সারা শরীর বেয়ে নামতে থাকে। নিজেকে ছাড়িয়ে নিতে চায় সে। অনেকক্ষণ চুপচাপ চেষ্টা করে। শেষমেশ আস্তে আস্তে শরীর টেনে উঠে বসে। গলা যেন বালির মতো শুকিয়ে গেছে। কষ্ট করে পাশে রাখা গ্লাস থেকে এক ঢুক পানি খায়। ভেতরটা শান্ত করে। রুমটা অল্প আলোয় ঝিমিয়ে আছে। ভয়ের নীরবতা ভেঙে হঠাৎ একটা শব্দ। বীরের ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ঈশা চমকে তাকায় ফোনটার দিকে। এই এত মাসেই প্রথম ফোন পেয়েছে সে। সামান্য একটা শব্দে যেন তার ভেতরে ভয় নয়, কিছু অন্যরকম ভাবনা ছড়িয়ে পড়ে। মাথার ভেতরে ঝড় উঠেছে হঠাৎ। সাফার বলা সেই শেষ কথা যেন গুঞ্জনের মতো কানে বাজতে থাকে। ভালো নেই কেউ, তোকে ছাড়া ভালো নেই কেউ, ওদের প্রয়োজন তোকে। কিন্তু আজকের দিনের দুঃস্বপ্নের মতো ঘটনার ছবি আবার চোখের সামনে ভেসে ওঠে। আবারও ভয় টানা বাঁধে তার মনে। তার ভিতরে দ্বিধাগুলো চাপা পড়ে যায় এক আশঙ্কাজনিত কৌতূহলে। একটা অজানা সাহস তার মধ্যে চলে আসে। সাফার বলা কথাগুলো কানের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে।
ঈশা ভিড়ের উপর দিয়ে ধীরে ধীরে হাত বাড়ায় ভিড়ের ফোনটার দিকে। সারা শরীর কাঁপছে, তার হাতটা থরথর করছে। ভিড়ের মুখের দিকে বারবার তাকাচ্ছে, সে ভয় পাচ্ছে যদি জেগে যায়। ফোনটা হাতে তুলতেই সেটা হাত ফসকে পড়ে যায়। আবার নিচে অনবরত হাত কাঁপার কারণে হালকা শব্দ হয়, কিন্তু রাজভীর নড়ে না। শব্দ আটকে আসে ঈশার। আবারও তাকায় ভিড়ের দিকে।